আকাশবাণী মৈত্রী। অতিথি স্টুডিওতে রয়েছেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণ দে। তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন তৃতীয় ও শেষ পর্ব। নমস্কার, আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অতিথি স্বাগত জানাই আপনাদের। উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে বটকৃষ্ণ দে, যার সঙ্গে আপনাদের আলাপ হয়ে গেছে, যার কীর্তির কথা, যার জীবনের নানা ইতিহাসের টুকরো আপনাদের ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। একই সঙ্গে তার চারপাশে ঘটে চলা যে জীবন, সামাজিক যে জীবন, তার কিছু কিছু টুকরো আপনারা জেনেছেন। আজকে আরও একবার ডুব দেব এই ইতিহাসের মধ্যে, জানবো আরও অনেক কিছু। শুরু করা যাক আমাদের আলোচনা। প্রশাসক জীবনের কথা আরেকটু জানতে চাই, যে এই যখন আপনার সঙ্গে যোগাযোগ করছেন তারা গান লেখার জন্য, ওখান থেকে লিখে পাঠাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না? না, সেটাও কোনো অসুবিধা হচ্ছে না। আরেকটা যেটা, সেটা তো আমি ছুটিতে হোক বা আমার ওই সরকারি জীবনের চাকরির সূত্রে ট্যুরে আমি কলকাতায় তো প্রায়ই আসতাম। কাজে তখন কলকাতায় যখন আসতাম, সন্ধ্যাবেলাটা আমি ফ্রি থাকতাম। দিনের বেলায় অফিসের কাজ করতাম, সন্ধ্যাবেলাটা ফ্রি থাকতাম। তখন আমি সন্ধ্যাবেলা এই যে সমস্ত আমার বন্ধুরা বা যারা আমার গান করতে ইচ্ছুক, তারা আমাকে বলতেন আমার মিউজিক রুমে চলে এসো। সৌজনের একটা মিউজিক রুম ছিল। কোথায় ছিল সেটা? ও যেখানে থাকতো তার দুটো বাড়ি পরে একতলায় দুটো ঘর নিয়েছিল। জায়গাটা ওটা হচ্ছে রাসবিহারী, যেখানে সাদার্ন অ্যাভিনিউ ক্রস করেছে তারই কর্নারের দিকে, দক্ষিণ কলকাতার ওই জায়গা, দক্ষিণ কলিকাতায় ও ছিল। আর আমি থাকতাম বাগবাজারে। তো আমাকে রাত্রিবেলা প্রায়ই অনেক ওর মিউজিক রুমে বসলেই গান শুনে সুর হচ্ছে, আর একটু বসো। ও তো নিজের বাড়িতে আছে, আমাকে তো যেতে হবে 1 ঘন্টা বাসে। এখানে একটা কথা, আপনি শুরুতে প্রথম পর্বে আপনার স্ত্রীর কথা বলেছেন, যার প্রেমে পড়েছেন আপনি, যাকে বিয়ে করে আপনি সেই সিথির ফ্ল্যাটে গিয়েছেন। এখন কবির ক্ষেত্রে সুখ এবং সংকট দুটোই কিন্তু কবিতা লিখতে সাহায্য করে। সেগুলো আমি যদি বাদও দিই, মানে আপনি সেই ফ্ল্যাটে কীরকম সমস্যা হলো ইত্যাদিও আমাদের জানিয়েছেন। মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জীবনসঙ্গী তিনি গান লেখার ক্ষেত্রে বা কখন কি করব সৃষ্টিশীল কাজ, সেটার ক্ষেত্রে অনেক সময় তিনি সহায়ক হয়ে ওঠেন, পরামর্শদাতা হয়ে ওঠেন। তো আপনি স্ত্রীর সম্পর্কে, তিনি সুন্দরী ছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন, এর বাইরে কিছু বলেননি আমাদের। এই সৃষ্টিশীল কাজে তিনি কতটা সহায়ক ছিলেন? আমাকে যদি বলতে হয়, আমি কিছুটা হয়তো ইমোশনাল হয়ে যাব, কিন্তু উনি আমাকে কোনোদিন মানে বাধা সৃষ্টি করা তো দূরের কথা, উনি আমাকে এমনভাবে এনকারেজ করতেন যে কোনো গান বা যে কোনো কবিতা যদি আমি লিখতাম, তার 2 লাইন 3 লাইন বা প্রথম কয়েক লাইন যদি আমি ওকে শোনাতাম, ও স্তব্ধ হয়ে শুনতো, কমেন্ট করতো না। কিন্তু 2 দিন পরে আমাকে বলল, আচ্ছা তুমি এই শব্দটা লিখলে এটাকে কি পাল্টে দেওয়া যায়? এবং আমি বলবো সেই শব্দটার যেটা প্রতিশব্দ, যেটা সাবস্টিটিউট করলেন, সেটা আমার অরিজিনাল শব্দের থেকে অনেক গুণ ভালো শব্দ। সেটা আমার মাথায় আসেনি। এইভাবে উনি আমাকে অনেক ব্যাপারে, অনেক কবিতাতে হেল্প করেছেন। অনেক গানে, আমি ইনসিডেন্টালি কথাটা বলি, উনি নিজে ছোটবেলায় উনি সেতার শিখতেন। কাজে ওরও সঙ্গীতে কিছুটা পারদর্শিতা না হলেও জ্ঞান ছিল। কাজে উনি যখন আমি গান লিখতাম, উনি আমার গানের অর্ধেক গানগুলি উনি শুনে বা পড়ে বুঝতেন যে এই গানের সুর ভালো হবে, এই গানের সুর ভালো হবে না। কখনো উনি বলতেন, এই যখন ওর মনে হতো যে এই গানের কথাটা বেশি কবিত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সুরে বসবে তো, তখন উনি আমাকে সাজেস্ট করতেন, দেখো তো এই শব্দটার সাবস্টিটিউট পাওয়া যায় কি না। তো সাবস্টিটিউট পেলে আমি সেটাকে আরেকটু কোমল করে দিতাম, নরম স্বরের শব্দ ব্যবহার করতাম। কাজে উনি আমাকে
এবং কোনো কোনো আইডিয়াতে উনি বলছে এটা তোমার কমন আইডিয়া, এইটা দিয়ে তো আরেকটা গান লিখেছিলে, তুমি এটা একটু চেঞ্জ করো বা ওয়ার্ডিং মনে চেঞ্জ করে দাও, সেন্টেন্সটা চেঞ্জ করে দাও। সেই করে করে আমার অনেক গানকে উনি ইমপ্রুভ করিয়েছিলেন, এটাও ঠিক। আচ্ছা, কথা বলতে বলতে আমরা তো অনেক পুরনোদের কথা জেনেছি। আপনি নচিকেতা ঘোষের কথা বলেছেন, শৈলেন মুখোপাধ্যায়ের কথা বলেছেন, গায়ক গায়িকাদের কথাও জেনেছি। আপনার সঙ্গে মান্নাদের যোগ রয়েছে গানে, একটু যদি বলেন। মান্নাদের যোগ সে আবার আরেকটা গল্প। সে মানে আমার জীবনের সব কিছুই হঠাৎ হয়ে যাওয়া, অনেক কিছুই। মান্নাদেকে আমি চিনি না, আমি দেখিও নি মান্নাদেকে কোনোদিন। আর মান্নাদে খুব একটা বড় গায়ক আমার কলকাতার জীবনে, প্রথম জীবনে আমার সেরকম কিছু মনে হতো না। আমি ফ্র্যাঙ্কলি বলতে গেলে বলি, আমি একটা হেমন্ত মুখার্জি আর ধনঞ্জয় ভট্টাচার্য তখনকার দিনে এদের ফ্যান আপনি? এদের ফ্যান। এবং আমার মনে হতো এই দুজন ছাড়া আর কারোর গান সেভাবে, গানের গলা সেভাবে হয় না। যদিও আমাদের বাড়িতে একটা কলের গান বলতাম আমরা ছোটবেলায়, গ্রামফোন ছিল, আলমিরা সাইজের বড়, ওই ছোট এরকম টেবিল গ্রামফোন নয়। তো সেখানে আমাদের বাড়িতে কিছু কিছু গান রেকর্ড প্রায় কিনে আনতেন। এটা গ্রামের বাড়িতে ছিল, পরে আমরা যখন কলকাতা চলে এলাম তখন সেটাও চলে এসেছিল। কিন্তু কিছু কিছু রেকর্ড, তার মধ্যে জগন্ময় মিত্রও ছিলেন। 37 বছর আগে, 37 বছর পরে বলে ওর একটা দুটো গানের কাপলেট ছিল রেকর্ড। তারপরে আরও অনেকগুলো গান ছিল, সেই গানগুলো আমাদের ওখানে শুনতাম। সেই রেকর্ডের মধ্যে আরেকটা গান ছিল, পাগলা মনটারে তুই বাদ। এই কীর্তনটা ছিল। সেই সেই ভোরবেলা বৈষ্ণবী এসে আমাদের ঘুম ভাঙাচ্ছে এই গান বলে, যে পাগলা মনটারে তুই বাদ, এইটা। এবং আরেকটা গানও হতো, সেটা হচ্ছে রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই। এই দুটো গান আমার এখনও মনে আছে, আর সময় পেলেই গুনগুন করি, গান না জেনেও গুনগুন করি, আমার ভালো লাগে বলে। না, কিন্তু ভালো ততটা না লাগা মান্নাদের সঙ্গে তো একদিন যোগাযোগ হয়ে গেল। সেইটা যোগাযোগটা কী করে হলো, সে তার গল্পটাই বলছিলাম, সরি। তো সেটা হচ্ছে যে আমি তো মান্নাদেকে চিনি না। মান্নাদে এতে থাকে, বম্বেতে থাকে, আমি কলকাতায় থাকি, বম্বের সঙ্গে আমার যোগাযোগ নেই। যেমন হয়েছিল গীতা দত্তের সঙ্গে, উনিও বম্বেতে, কিন্তু যোগাযোগ হয়ে গেল সুদিন দাশগুপ্তের থ্রু দিয়ে। তো তেমনি মান্নাদের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ ছিল না। কিন্তু একবার হলো কি, HMBর অফিসে ওরা আমাকে বলেছিল আপনি কিছু গান দিয়ে যাবেন তো। তখন উনি ওখানে বিমান ঘোষ উনি ছিলেন, উনি অল ইন্ডিয়া রেডিওতেই আগে প্রোগ্রাম এক্সিকিউটিভ বা ওই জাতীয় ম্যানেজার কিছু ছিলেন একটা। তো উনি সেটা রিটায়ার করে বোধহয় HMBতে জয়েন করলেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি আমাকে কয়েকটা গান দিয়ে যেও। আমি বললাম যে বিমানদা, আমিও তখন বিমানদা বলার সুযোগ পেয়েছি। তো আমি বললাম, বিমানদা একটা আপনাকে রিকোয়েস্ট আছে, আমি কাউকে কোনোদিন রিকোয়েস্ট করিনি, আপনাকে করছি। আমি আপনাকে গান দিচ্ছি, যে গান আপনি চাইবেন, আপনি কিশোর কুমারকে দিয়ে আমার এই কয়েকটা গান করিয়ে দেবেন। তারপরে কিশোর তো কারো গান নেয় না। তো যাই হোক, উনি ডিসকারেজ করলেন। আমি বললাম যে ঠিক আছে, ছেড়ে দিন। তো এবং এই ব্যাপারটাই হয়েছিল হেমন্ত মুখার্জির ব্যাপারেও। আমি হেমন্ত মুখার্জিকে নিজের কোনোদিন বলিনি যে আপনি আমার গান করুন। সেটা আমার আত্মাভিমান বলতে পারেন, বা সেলফ এস্টিম বলতে পারেন, বা হেমন্ত মুখার্জির এত প্রবল ব্যক্তিত্বের কাছে আমি এটা মুখ ফুটে বলতে পারিনি কোনোদিন। যদি ওর সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, অল্প স্বল্প বাক্য বিনিময়ও হয়েছে, তবু আমি মুখ ফুটে বলিনি। আর তাছাড়া গৌরী প্রসন্ন মজুমদার ছিলেন ওর গীতিকার। তো গৌরীদার সঙ্গেও আমার আলাপ ছিল নচিকেতার বাড়িতে। নচিকেতার আবার ভীষণ বন্ধু। তো গৌরীদা আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কাজে গৌরী আবার আমাকে ভালোবাসতেন। কিন্তু উনিও কোনোদিন ওর গান ছেড়ে আমার গান করো এরকম বলেননি, আমিও কাউকে কিছু বলিনি, না গৌরীর প্রসঙ্গেও। যাই হোক, সেভাবে না, মান্নাদের প্রসঙ্গে আসি। তো আমি ওই বিমানদাকে যে কয়েকটা গান দিয়েছিলাম,
মান্না দে ওখান থেকে সিলেক্ট করে কবে কী নিয়েছেন আমি কিচ্ছু জানি না। একদিন হঠাৎ বিমানদা আমাকে বললেন, এই তুমি এই ইন্ডেনচার দুটো সই করে দাও। আমি ইন্ডেনচার কিসের? বলে তুমি জানো না, তুমি কি মান্না দে তোমার দুটো গান করেছে। তা আমি বললাম, সে কি মান্না দে গান করেছে? তো তখন আমি ইন্ডেনচার তো মানে সানন্দে সাগ্রহে সই করলাম তাড়াতাড়ি করে। তো মান্না দে সেই দুটো গান ছিল আমার যদ্দূর মনে পড়ছে, তোমায় যে নামে আমি মনে মনে ডাকি, সে নামে ভ্রমর শুধু পারে ফুল কলিয়ারে ডাকতে। তোমায় যে রঙে আমি মনে মনে আঁকি, সে নামে শিল্পী শুধু পারে তার প্রিয়ার ছবিটি আঁকতে। এই গানটা একটা গান। আরেকটা গান ছিল যে লাল জবাকেও লজ্জা দিয়েছে তোমার ও লাজুক মুখখানি, লাল জবাকেও লজ্জা দিয়েছে। তো উনি এই দুটো গানকে সিলেক্ট করে উনি গান করলেন। তো আমি তো জানতাম না। তো একদিন হঠাৎ এইভাবে মানে একটা গান বাজছে, আমি ভাবলাম যে এটা যেন আমার একটু চেনা চেনা লাগছে। এবং তার থেকেও আমাকে আরেকজন বললেন, আমার এক আত্মীয়, উনি থাকতেন কোথায় ঝাড়গ্রাম না কোথায় যেন, ওর কাজে যাচ্ছিলেন ব্যাংকের। তো উনি বাসে যাচ্ছিলেন, বাসে একটা ক্যাসেট বাজলো, বাসে ওই বোধহয় দূরপাল্লার বাসে ক্যাসেট ট্যাসেট বাজায়। সেই ক্যাসেট বাজলো তোমায় যে নামে আমি মনে মনে ডাকি, এই গানটা। তো গানটা শুনলো, ও জানেও না, কারণ ওই ক্যাসেটও তো আর নাম বলে না যে কে গীতিকার। তো ওই গানটা শুনে ও আমাকে বললো, কি জানি আমার যেন মনে হচ্ছে এটা আমার পিসেমশাইয়ের লেখা গান। তো আমাকে সে পরে কলকাতায় এসে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি মান্নাদের এরকম কোনো গান লিখেছো, তোমায় যে নামে আমি মনে মনে ডাকি? আমি বললাম, হ্যাঁ আমার তো একটা গান এরকম আছে। তো বলে, এই তোমার গান রেকর্ড হয়েছে, ওটা আমি বাসের ক্যাসেটে শুনেছি। কিন্তু গল্পটা হলো অন্য রকমভাবে, যে মান্নাদের সঙ্গে আমার আলাপের গল্প। সেটা হচ্ছে যে একবার আমি তখন দিল্লিতে থাকি, মান্নাদেরকে আমি চিনি না, অ্যাজ ইউজুয়াল বললাম। দিল্লিতে তো আমার কারোর সঙ্গে ডাইরেক্ট কোনো সংস্রব বা সংযোগ নেই, তো প্রত্যক্ষ আলাপও নেই কারোর সঙ্গে। তো একদিন দিল্লির বাঙালি সমাজ, ওরা সাধারণত রোববারের সকালে মানে সিনেমা হল ভাড়া নিয়ে বাংলা গানের অনুষ্ঠান বা কোনো সংস্কৃতি অনুষ্ঠান বা রবীন্দ্র জয়ন্তী সেগুলো পালন করত। তো এইরকম একটা বাঙালি অর্গানাইজেশন দিল্লির, ওরা কিছু একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, গানের হোক বা যাই হোক, সেটা আমার মনে নেই। আমি আবার সেই অর্গানাইজেশনের সঙ্গে একটু ইনডাইরেক্টলি জড়িত ছিলাম। আমাকে ওরা বলতো, আপনি আমাদের উপদেষ্টা, আপনি আমাদের এসেট্রা। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে উপদেষ্টা হিসেবে আমাকে প্রথম রোতে জায়গাটা করে দিয়েছিল মান্নাদে এসে। প্রথমে অনেক কিছু, মান্নাদে তো একটু কথাবার্তা বলতে ভালোবাসেন, তো উনি অনেক কথাবার্তা অনেক কিছু বললেন টললেন, এসব করলেন। তারপরে বললেন যে হ্যাঁ অনেক কথা হয়েছে, এবার গানে আসি। তো গানে আসি বলে আবার কথা শুরু করলেন। তো গানটা তো আমি গাইছি, তো কিন্তু গানের যে গীতিকার তাকে কিন্তু আমি চিনি না, তবে শুনেছি তিনি একজন সরকারি অফিসার এবং উনি দিল্লিতে থাকেন। তা আমি তো জানি না তো উনি শুনছেন কি না, বা ওর কোনো বন্ধুরা শুনছে কি না। যদি শোনে ভালো, আমিও খুশি হব, উনিও খুশি হবেন। তো এই বলে উনি বলেন তার নাম বটকৃষ্ণ দে। যেই নামটা বলল, তখন অর্গানাইজার যারা আয়োজক ছিল, তারা তো আমাকে চেনে, তারাই আমাকে ইনভাইট করে প্রথম রোতে বসিয়েছে। তারা আমাকে ছুটে এসে বলল, এই দাদা আপনার নাম বলছে তো, আপনার গান নাকি এটা? আমি তাই হবে। তারপরে মান্নাদে বলল, উনি এখানে এই হলে আছেন কি আর না আছেন আমি জানি না, তবে দিল্লির লোক, উনি থাকলে আমার সঙ্গে দেখা হলে আনন্দ হবে, পাবো, এইসব বললেন। তখন আমার সেই অর্গানাইজেশনাল যে লোকটি, বন্ধুটি, সে বলল যে উনি এখানেই বসে আছেন, এখানেই বসে আছেন, এখানেই বসে আছেন। তো মান্নাদে আমাদের ওইতে তাকালেন, তো আমাকে স্টেজে নিয়ে গেলেন। স্টেজে নিয়ে গিয়ে বললেন ইনি বটকৃষ্ণ দে। তখন মান্নাদে
জড়িয়ে ধরে আমাকে বললেন যে তুমিও দে আমিও দে, কিন্তু তুমি থাকো দিল্লি, আমি থাকি বম্বে, তুমি কোন দে আর আমি কোন দে জানি না, কিন্তু আমরা একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে আমি গান করি, তুমি গান লেখো, দুজনেরই দেওয়ার আছে। দুজনেই দেবার আছে, দে। উনি বলেন দুজনেরই সঙ্গীতের জগতে দেবার আছে, আমরা দিচ্ছিও। তো এই বলে উনি গান শুরু করলেন, এবং তখন সবাই, আমি দিল্লির ছেলে, উনি আমার গান করছেন, কাজে সেই দিক থেকে একটা হই 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 কাণ্ড 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 ব্যাপার হলো। এখানে শুনতে শুনতে না আমার একটা কথা বারবার মনে হচ্ছে যে আপনি প্রায়শই এরকম আবিষ্কার করছেন যে আপনার গানে সুর দেওয়া হয়ে গেছে, বিশিষ্ট কোনো শিল্পী গেয়েছেন, আপনাকে কেউ জানাচ্ছেন অথবা আপনি হঠাৎ করে শুনে ফেলছেন। আচ্ছা, জীবনে হিসেব করেছেন এরকম কটা গান মানে আপনি পারিশ্রমিক পেয়েছেন লেখার জন্য আর পাননি? খুব কম পারিশ্রমিক পেয়েছি, সত্যি কথা বলতে গেলে খুব কম। একটি দুটি গানের সেই টাকাটা, আমি ছোটোবেলা ছিলাম তো অল্প বয়সের, আমি বললাম এই টাকাটা খরচা করব না। আমি একবার HMB-কে বলেছিলাম যে আপনারা এত এত ব্যবসা করেন, এত এত টাকা করেন, পুজোর গান করে করে কত টাকা করছেন, তো আপনারা আমাদের 12.5 টাকা দেন কেন? একটা তো 100 টাকা দিতে পারেন, তবু তো একটা মানে। তো ও বললো যে এটা কোম্পানির নিয়ম, কোম্পানির নিয়ম। তো কাজে ওইটা টাকা নিয়ে আমি কোনোদিন টাকা কামাইনি। পরিমাণ নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা বলছি যে এরকম তো হয়ই যে অনেক সময় যারা প্রথম দিকে সেই টাকার নোটটি পান সেটুকে মানে বাদিয়ে রেখে দেন যে আমার প্রথম পারিশ্রমিক বা সাম্মানিক, সেটা নয়। কিন্তু এরকম বহু ক্ষেত্রে তার মানে হয়েছে যে আপনার পক্ষে খোঁজা সম্ভব হয়নি যে এটা কে দেবেন। না, সেটা সম্ভব। একেবারে যদি কাছাকাছি সময় চলে আসি, সব থেকে পরে কোন সুরকারের সঙ্গে আপনি কাজ করেছেন, মানে সব থেকে সাম্প্রতিক কোন সুরকারের সঙ্গে কাজ করেছেন? খুব সাম্প্রতিক দুজন সুরকারের সঙ্গে কাজ করেছি। এক হচ্ছে, সেও আবার আমি আবার সেই কথাই বলতে হয়, রিপিট করতে হয়, আমি বলবো সেটা। কিন্তু আরেকজনের সঙ্গে সুরকারের সঙ্গে কাজ করেছি, সে দিল্লিতে আমি যখন ছিলাম, সে তখন ওখানে গান টান করতো, অল্প বয়স, আমার থেকেও অনেক ছোট বয়স, আমাকে দাদা দাদা বলে, কিন্তু বড্ড ভালো গান করেন, বড্ড ভালো গান করেন। এবং সে বাংলাদেশের একটি ছেলে, তার নাম সমরজিৎ রায়, সত্যি সত্যি ভালো গায়। ও আসলে গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে পাশ করা ছেলে, ক্লাসিক্যাল গানের পাশ করা ছেলে। তারপরে যাই হোক, দিল্লিতে কিছুদিন গান করে ও কলকাতায় চলে আসে, ভাবলো যে বাংলা গান করতে হলে কলকাতাটাই গিয়ে। তো আমি তখন দিল্লি থেকে কলকাতায় চলে এসেছি। তো কলকাতায় এসে আমার সঙ্গে দাদা দাদা করে আমার বাড়িতে প্রায়ই আসতো, এখনও বাংলাদেশ থেকে কলকাতায় এলেই আমার বাড়িতে আসে, দেখা করে গান নিয়ে যায়। তো ওর গান আমি কিছু গান লিখে দিয়েছি, ও আমার একটা ক্যাসেটও করেছে, এবং ওই ক্যাসেটে বোধহয় 12টা গান ছিল, তার মধ্যে 8টা গান বোধহয় আমার, এই পিঠে 4টে, ও পিঠে 4টে, এবং খুব ভালো। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হিজ টিউন অ্যান্ড সিঙ্গিং, দ্য কোয়ালিটি অ্যান্ড হিজ টোনাল কোয়ালিটি ইজ ভেরি গুড, এক্সেলেন্ট। তো গানগুলোর নাম, আমার একটা গানের কথা মনে পড়ে, যেটা আমার খুব পছন্দের গান, একটু রাগ প্রধান টাইপের, সেই গানটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে গাগরি ভরণে রাধা না যাইও যমুনায়। এক্সেলেন্ট সুর করেছে। এটা কি অতি সম্প্রতি? তা বোধহয় নয়, খুব অতি সম্প্রতি নয়, 5-7 বছর আগের ব্যাপার হবে, তারও একটু আগে হতে পারে। কিন্তু তারপরে আমার ও যে দুটো গান করেছে, সেটাও মানে খুব একটা সাম্প্রতিক নয়, তাহলেও বছর 2.5 আগে সে করেছে। তবে ও নিজের সুরের থেকে এখন ওই রিমেক গানগুলোই বেশি করে, খুব করে। এবং এই যে এই গানের যে ধারা, সিনেমার জন্য গান লেখা, সেটাও তো একটা পড়ে তার মধ্যে। কখনো এরকম অনুরোধ এসেছে সিনেমার জন্য গান লেখা? আরে, আমি তো বলতেই ভুলে গেছি, এইটাই তো মনে করি, বলতেই ভুলে গেছি। আমি ওই যে বললাম, মেগাফোন রেকর্ডে যখন আমি প্রথম আমার গান লিখলাম, বাচ্চা ছেলে, ক্লাস, আমি কলেজে পড়ি, সেই মেগাফোন রেকর্ডের উপরের ফ্লোরে একটা সিনেমা কোম্পানি ছিল। তো আমি মেগাফোন কোম্পানিতে একদিন গেছি, তো মেগাফোন কোম্পানির যে রেকর্ডিং ইনচার্জ, তিনি বললেন এই চা খাবে? তো ওর ঘরে ওই উপর থেকে ও এক ভদ্রলোক, উনি ওয়ান অফ দ্য ডাইরেক্টরস অফ দ্যাট কোম্পানি,
প্রযোজনা সংস্থার প্রযোজক আর কি, একজন প্রযোজক, 2জন কি 3জন বোধহয় ফাইন্যান্সিয়াল ছিলেন, তার মধ্যে একজন উনি, দেখতে খুব সুন্দর, চেহারাটা খুব ভালো, নায়কের মতন। তো উনি এসে ওর সঙ্গে কী কথা বলছিলেন, আমি ওর দিকে খুব তাকিয়েছিলাম অনেকবার, যে এত সুন্দর চেহারা এসে। তখন আমাকে এই বলছে, কি দেখছো কি, ওই আমাকে বললেন। তা আমি বললাম, না ওনাকেই দেখছি, আপনি কি সিনেমা করেন? তো না তো। তো উনি এই একটু ডায়লগ হলো, কেন জানি না ভালো লেগে গেল ওর আমাকে। তবে আমি উপরে আছি, আমরা তোমার সঙ্গে কথা বলুন, তুমি এসো এসো, সময় পেলে এসো। তো আমি একদিন গেছি ওর সঙ্গে, বলে এবার একটু মন খুলে গল্প করে, চা খাও বা কিছু খাও। তো কী করো? আমি গান লিখি। তুমি গান লেখো? বলে হ্যাঁ, মেগাফোনে তো আমি গান লিখতেই এসেছিলাম, তো ওরা আমার রেকর্ডও করেছে। বলে ও এক্সেলেন্ট, আমরা তো একটা সিনেমা প্রডিউস করছি, ওটা হচ্ছে এখন, তো তুমি গান লিখবে? তো গান লেখো। আপনি বললে লিখবো। তো উনি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে আমার আলাপ করে দিলেন, তার নাম ছিল পবিত্র দাশগুপ্ত। তো উনিও প্রথম, আমার তো জীবনে সবই ডেবু, মানে প্রথম আমি গান লিখি, প্রথম উনি সুর করেন, প্রথম উনি মিউজিক ডাইরেক্টর, প্রথম প্রযোজক, সবই প্রথম। তো যাই হোক, উনি সুর করলেন, সুরটা বেশ ভালো ছিল, কিন্তু একটু ক্লাসিক্যাল ঘেঁষা একটু ছিল। তো যাই হোক, তো উনি করলেন, গানটা থাকবে ধনঞ্জয়ের গলায়, কিন্তু কারোর লিপে না, সিনেমাতে থাকবে অফ ভয়েসে। ওরা বললো আমাকে অফ ভয়েসে নাকি হয়, এই সব টেকনিক্যাল টার্ম আমি জানি না। সরাসরি কেউ গাইছেন না, ব্যাকগ্রাউন্ডে বাজছে, এক্স্যাক্টলি সেই রকম একটা কিছু গান। ঠিক আছে, আমাকে যেটা বলেছিলেন যে একজন নায়িকা, উনি মানে ভুল করে প্রেম করেছেন বা কিছু করেছেন এরকম জাতীয়, উনি দুঃখের গান একটু করো। তা আমি লিখেছি। ও, আপনি এরকম দুঃখের গান লিখলেন ওই বয়সে? হ্যাঁ। আচ্ছা। এবং কি লিখলাম, ভুল করে হায় বেঁধেছিল ঘর বিরহের বালুচরে, কত কামনার ফুলগুলি তাই লুটায় ধুলির ওপরে। তো গানটা সুরটা খুব ভালো দিয়েছিল, ইমোশনাল সুর। তো উনি বললেন এটা গানটা অফ ভয়েসে ধনঞ্জয় করলেন সিনেমাতে। তো গানটা হচ্ছে, মানে গানটা হবে এইটাই জেনে রেখেছি। হঠাৎ ওখানকার যে ডাইরেক্টর ছিলেন, ফিল্মটা শেষ করার আগে ডাইরেক্টর চলে গেলেন, কোথাও চলে গেলেন, কলকাতা ছেড়ে চলে গেলেন, না অন্য কোনো ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, জানি না। তো এই হোল ফিল্মের ব্যাপারটা চলে গেল। প্রেমেন মিত্র বলে একজন তখন রাইটার, উনি প্রাইমারিলি কবি রাইটার, প্রেমেন্দ্র মিত্র, আর সিনেমাও করেছেন উনি, অনেক বই করেছেন, অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন। অল ইন্ডিয়া রেডিও, আচ্ছা, সেটা আমি জানতাম না। তো উনি অনেক ডিটেকটিভ স্টোরিও লিখেছেন, ঘনাদা লিখেছেন। ঘনাদা তো আছেই, ওর মানে ফেমাস সিরিজ। বেশ, প্রেমেন্দ্র মিত্রের দায়িত্বে চলে গেল। এটা প্রেমেন মিত্র ওটা ডাইরেক্ট করবেন। আমাকে বললেন যে তুমি প্রেমেন মিত্রের সঙ্গে দেখা করো, উনি দেখো নতুন ডাইরেক্টর, তোমার গানটা কোথায় কী দেবে কী না দেবে, কীভাবে কী করবে। একদিন আমি সাহসে ভর করে, প্রেমেন মিত্র এত বড় সাহিত্যিক, আমি কিন্তু ডাইরেক্টর হিসেবে যতটা না ততটা আমার ভয় হচ্ছে, এত বড় সাহিত্যিকের কাছে যাব, কবি সাহিত্যিক, আমি কবি, যত কামারের, কত মজুরের, কত ইতরের, সামথিং অনেক ভালো ভালো কবিতা আছে। তো যাই হোক, তো গেছি ওর বাড়িতে, উনি কালীঘাটের কোথাও থাকতেন বোধ হয়, আমি মনে নেই, হরিশ মুখার্জি স্ট্রিট বা ওই সব কিছু, ওখানে থাকতেন। গেছি সকালবেলা, তো উনি আমাকে, আমি তখন দেশে তো কবিতা লিখি, নাম হয়েছে, বলে তুমি কি গান লেখো, মানে কি তুমি কি সেই কবি বটকৃষ্ণ দে? আমি বলি হ্যাঁ। তুমি গান লিখতে এসছো কেন? এটা সিনেমার লাইন কি তোমার লাইন নাকি? এই বলে উনি আমাকে একটু ডিসকারেজই করলেন। আমি বললাম যে রে, একটা গান সিনেমায় ঠিক হলো হবে, আর উনি সেটাকে নাকচ করে দিচ্ছেন। আমি তো চলে এলাম বাড়িতে, খুব মন খারাপ। তারপরে আমি প্রডিউসারের সঙ্গে একদিন দেখা হয়েছে কফি হাউসে, ওই মেগাফোনের তো কাছেই ছিল।
মেগাফোন অফিসটা হ্যারিসন রোডের কর্নারটাতেই ছিল, কফি হাউসের কাছে। তা আমি একদিন কফি হাউসে বসে আছি, তো সেই প্রডিউসার এসছে, তো বলি কি তোমার গান প্রেমের সঙ্গে দেখা হলো? আমি বললাম দেখা হলো, কিন্তু উনি খুব একটা এনকারেজিং কিছু বললেন না, বরং আমাকে বলে তুমি কেন গান লেখো, এই গেলো এটসেট্রা। বলে না না তুমি জানো না, তোমাকে এটা বলেছে, কিন্তু পরে আমাদের বলেছে তো কবি গান লিখছে, এরা এই অপরচুনিটিটা ছেড়ো না। ও প্রযোজকদের বলেছে, আমি তো গান লিখতেই পারি, ও অন্য গানগুলো উনি লিখলেন, কিন্তু এই একটা গান ছেড়ে দিলেন, বলেছিলেন এইটা উনি লিখেছেন, ভালো হয়েছে গান লেখা। তারপরে ওই গানটা থেকে গেল। এবং গাইলো কে জানো? গাইলো ধনঞ্জয়। তো ওই গানটা করা ছিল, কাজে উনি বললেন ধনঞ্জয়কে দেবো না, কোনো মেয়ের এতে দেওয়া উচিত। তারপরে বোধহয় আমার যদ্দূর ধারণা ওইটা সিকোয়েন্সটা একটু গণ্ডগোল হতে পারে। পবিত্র দাশগুপ্ত যিনি সুর দিয়েছেন, তার মেয়ে হচ্ছে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। স্বাগতা লক্ষ্মীর কণ্ঠে এই গানটা, এখন ফেমাস গানটা যেটা চলছে, সিনেমায় কিনা আমি জানি না, কারণ আমি তখন কলকাতা ছেড়ে চলে গেছি দিল্লিতে। স্বাগতা লক্ষ্মী এই গানটাকে গেয়েছেন এবং প্রচণ্ড রকমের পপুলার গান, পপুলার এই অর্থে ভালো গান আর কি হিসেবে। আপনি যেন সেতুটা বেঁধে দিলেন সেই প্রাচীনের সঙ্গে নবীনের, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তকে এনে। এবং এটুকু আমরা বলতে পারি যে 2-3টি পর্ব কেন 10টি পর্বে আপনার কথা শুনলেও বোধহয় ফুরোবে না। কিন্তু ওই আর কি, যখন গোটা সাগর পাচ্ছি না, এক আছলা জল ভরে দেখি তার স্বাদ পেতে পারি কিনা। তো আজকে আমরা বটকৃষ্ণদের সঙ্গে কথা বললাম এবং সাক্ষাৎকারের সমাপ্তি আমরা এই পর্বের সঙ্গেই ঘটাচ্ছি। কিন্তু খুব ভালো আমরা বুঝতে পারছি যে আপনাদের মনে আগ্রহ তৈরি হচ্ছে আরও শোনার। তো সেই আগ্রহকে মর্যাদা দিয়ে না হয় আমরা আবার তার মুখোমুখি হব, আবার অতিথি বা অন্য কোনো অনুষ্ঠানে আসবেন তিনি। এই যে তিনি এলেন, আমাদের সময় দিলেন, আকাশবাণীর সঙ্গে কথা বললেন, এর জন্য আমরা কৃতজ্ঞ থাকব, তাকে ধন্যবাদ জানাই। এবং 94-95 বছরের এই তরুণকে আমরা সাহস করে শুভেচ্ছা জানাবো, এরকম জানাতে পারি না, ধরুন 125-এ আপনার সঙ্গে আবার সাক্ষাৎকার হবে। আমাদের কথা এইরকমই। তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। অতিথি অনুষ্ঠানে শুনলেন অতীতের বিশিষ্ট কবি ও গীতিকার বটকৃষ্ণ দের সাক্ষাৎকার। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। আলাপচারিতা ও প্রযোজনা ড মানস প্রতিম দাস। আজ শুনলেন তৃতীয় ও শেষ পর্ব।